মেয়েজনিত চক্কর পড়া কত বড় ভুল এইবার বুঝেছি। যা আবার হয়েছে, এখন এসব ভুলে যা। পৃথিবীতে মেয়ে মানুষ বলে কেউ আছে, এটা ভুলে যা আর শান্তিতে থাক। অরুণ খাবার গিলে একটু হেসে বলে, তোর কপালে যে কি আছে, মেয়ে মানুষের থেকে দূরে থাকার জন্য আমাকে যত টিপস দিলি জীবনে, হ্যাঁ খা ভাই, আমি আমার মতো ভালোই আছি। আকাশ আর কিছু বলল না। আসমানি নওয়ান চুপচাপ আকাশের প্লেটে খাবার দেয়। আকাশ মায়ের নিশ্চুপতা দেখলো, কিছু বলল না, কিছু বলার নেইও। একবার খাবার মুখে নিতে চোখে পড়লো সন্ধ্যা রান্নাঘর থেকে এদিকে এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো। সন্ধ্যার অস্বস্তি হচ্ছে, কিন্তু আসমানি নওয়ান তাকে বসতে বলেছে। ভদ্রমহিলার এমনি মন খারাপ, সেখানে সন্ধ্যা তার কথা না মেনে তার মন আরও খারাপ করে দিতে চায়নি, তাই চুপচাপ এসে বসলো। অপর পাশে একটু বাম দিকে সরে আকাশ বসা। সন্ধ্যা ঢোক গিলে চোখ তুলে তাকালে আকাশের সাথে চোখাচোখি হয়, দুজনাই দ্রুত চোখ সরিয়ে নেয়। আকাশ খাওয়ায় মনোযোগী হয়, সন্ধ্যারও একটু একটু করে খাচ্ছে। অরুণ খাবার শেষ করে বেরিয়ে গিয়েছে। আকাশ পানি খেয়ে একবার সন্ধ্যার দিকে তাকালো। সে যতবার সন্ধ্যাকে দেখছে শুধু মনে হচ্ছে মেয়েটা চলে যাবে। গলা ঝেড়ে সন্ধ্যার উদ্দেশ্যে বলল, তোমার ভাইয়া কখন আসবে? সন্ধ্যা চোখ তুলে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে জানায় সে জানে না। আকাশ আর কিছু বলল না, চুপচাপ উল্টো ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার আবারও চোখ জোড়া ঝাপসা হয়, মন বলে ওঠে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর এত তাড়া কেন আপনার? সন্ধ্যার পরপর সন্ধ্যা রেডি হয়ে ব্যালকনিতে বসে আছে। কম দামি এক বোরখা পরনের সাথে মাথায় হিজাব বাঁধা। এই দুটা কাপড় সৌম্যর কিনে দেওয়া। রেডি হয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে সন্ধ্যা। সে জানে সৌম্য যখন বলেছে সৌম্য তাকে নিতে আসবে, তখন সৌম্য তাকে নিতে আসবেই। আসমানি নওয়ান তার সাথে আর সারাদিন সেভাবে কথা বলেনি। আকাশকে সকালে একবার দেখেছিল, এরপর আর একবারের জন্য দেখেনি আজ। সন্ধ্যা তাকে দেওয়া গহনার শাড়ি সবকিছু আসমানি নওয়ানকে ফিরিয়ে দিতে নিলে তিনি বলেন, এসব তোরই জান্নাত। সন্ধ্যা ইশারায় বোঝায় তার আর আকাশের তো ডিভোর্স হয়ে যাবে। তখন তিনি উত্তরে বলেছেন, এসব নেয়ার জন্য তোকে আকাশের বউ হতে হবে না, সব তোর কাছে রাখ। সন্ধ্যা আসমানি নওয়ানের কথা ঠিক বোঝেনি, তবে সে এসব কিছু নেয়নি তার সাথে। সবে এই ঘরের এক কোনায় রেখে দিয়েছে। ছোটবেলা থেকে সে তার ভাইয়ের দেওয়া শিক্ষায় বড় হয়েছে, যে শিক্ষায় আত্মসম্মানের পরিমাণ ছিল অনেক। সন্ধ্যা কিছুতেই এসব নিতে পারবে না। সৌম্যকে আসতে দেখে সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে, সে আর দাঁড়ালো না। একটা ছোট ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য বেল বাজানোর আগে সন্ধ্যা দরজা খুলে দেয়। সৌম্য সামনে তাকিয়ে তার বোনকে দেখে মৃদুস্বরে বলে, সরি বনু, দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো, কোনো সমস্যা নেই। পিছন থেকে আসমানি নওয়ান ভেজা গলায় বলে, না বলেই চলে যাচ্ছিস জান্নাত? সন্ধ্যার সাথে সাথে পিছু ফিরে তাকায়। আসমানি নওয়ানের কাছে গিয়ে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে সন্ধ্যা। সে কি কখনো এনার প্রতি অকৃতজ্ঞ হতে পারে? যেখানে সন্ধ্যাকে সবাই দূরে ঠেলে দিয়েছে তার ভাই ছাড়া, সেখানে আকাশের মাও একজন মায়ের মতো তাকে কত ভালোবাসা দিয়েছে। সন্ধ্যা ইশারায় বোঝায়, আমি তোমায় অনেক ভালোবাসি। আসমানি নওয়ান ভেজা চোখে চেয়ে সন্ধ্যার মুখে চুমুখে জড়িয়ে ধরে। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার গায়ে হাত বুলিয়ে বলে, আমাদের সাথে দেখা করতে আসার কথা ভুলিস না মা। সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। তার মাঝে মাঝে মনে হয় দমকা হাওয়ায় যেমন কেউ কিছু হারিয়ে ফেলে, নয়তো পেয়ে যায়, ঠিক তেমনই সে দমকা হাওয়ায় পেয়ে যাওয়ার মধ্যে এই ভদ্রমহিলা দুটিকে মা হিসাবে পেয়েছে। আকাশ সেই সকাল সকাল বাইরে চলে গিয়েছিল। সভাপতি হওয়ার জন্য মোটামুটি অনেক শ্রম দিয়ে বেচারা ক্লান্ত, খুব তাড়াতাড়ি হয়তো সফল হবে এটা নিয়ে আকাশের মন ভালো। আজ মাত্র ফিরে গেটের সামনে সৌম্যকে দেখে মনে পড়লো আজ সৌম্য সন্ধ্যাকে নিয়ে যাবে। সৌম্য তার পাশে আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নেয়। গতকালের ব্যবহারের জন্য সৌম্য ভীষণ বিব্রত বোধ করছে, গলা ঝেড়ে বলে, গতকালকের জন্য সরি। আকাশ সৌম্যর কাঁধে হাত রেখে বলে, চাপ নিও না, রাগ তো গতকালই পড়ে গিয়েছে, আমিও ভুলে গেছি। সৌম্য একটু হাসলো। তার হাতের চেক আকাশের দিকে বাড়িয়ে দিলে আকাশ ভ্রুকুচকে চেকটি নেয়। অবাক হলো না, আবার ফিরিয়েও দিল না। সে সৌম্যকে চিনে, এই টাকা সে দিবেই। ভীষণ আত্মসম্মান ছেলেটির। শিমুকে পড়তে দিয়ে মোটামুটি ভালোই চিনেছে সৌম্যকে, অযথা কথা খরচ করলো না তাই এটা নিয়ে। অতঃপর বলে, ডিভোর্স পেপার আসতে কিছুক্ষণ সময় লেগেছে, পেপার আসলে আমি তোমাকে কল করলে আমার সাথে যোগাযোগ করো, কেমন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলে। জি ভাইয়া। সৌম্য আকাশের উপর রাগলো না। আকাশ সুষ্ঠুভাবে ডিভোর্স দিতে চাইছে, এখানে তার কিছু বলার নেই। তার বোনের গায়ে ডিভোর্সের ট্যাগ লাগবে। সৌম্যর কষ্ট হলো তার বোনের জন্য, কিন্তু কিছু করার নেই। এ তো নতুন নয়, তাদের দুই ভাই বোনের কপাল এমনই। সৌম্য মেনে নিয়েছে, সে তার বোনকে আগলে রাখবে তার কাছে। সৌম্য আকাশের থেকে বিদায় নিয়ে সন্ধ্যাকে বলে বাইরে যায়। সে চেকটি দিতে এসেছিল, এখন রিক্সা ডেকে এনে এখান থেকে বনুকে নিয়ে যাবে। আকাশ এগিয়ে দিতে চেয়েছিল, সৌম্য না করে দিয়েছে। আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে যায়।
আকাশের বলা ডিভোর্স পেপারের কথা শুনে সন্ধ্যার চোখ জলে চিকচিক করছে। আকাশ শান্ত দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আসমানি নওয়ান শিমুর মা ভেতরে চলে গিয়েছে, তবে শিমু এখানে দাঁড়িয়ে আছে। মেয়েটা ফোনে রিলস দেখছিল। এরই মধ্যে সন্ধ্যাকে বেরিয়ে যেতে দেখে মলিন মুখে চেয়ে আছে। হঠাৎই আঙ্গুলের চাপ লেগে একটা রিলস চালু হয়, যেখানে একটা মেয়ে কণ্ঠে গান বেজে ওঠে। বুঝবি তুই, কাঁদবি তুই, যখন আমি থাকবো না, হাত বাড়িয়ে ডাকবি তুই, আর তো ফিরে আসবো না। এইটুকু হতে শিমু দ্রুত তার ফোন অফ করে দেয়। আকাশ সন্ধ্যা দুজনাই শিমুর দিকে তাকায়। শিমু ছোট করে বলে, সরি। আকাশ কিছু বলল না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হাসে। আকাশ অবাক হয় সন্ধ্যার হাসিতে। সন্ধ্যা নিজেকে সামলে হাত দিয়ে ইশারায় বোঝায়। ভালো থাকবেন। আকাশের নজর সন্ধ্যার হাতে পড়ল। বকুল ফুলের মালা সন্ধ্যার ডান হাতে পেঁচানো। আকাশের মনে পড়ল ভোরে সন্ধ্যার ফুল কুড়ানোর দৃশ্য। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নেয়। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যার সময় নষ্ট করলো না। শিমুকে হাত নেড়ে বাই বলে আকাশকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চোখের কোণে লেগে থাকা নোনতা জলকণা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা মুছে নেয়। আকাশ দ্রুত পিছু ফিরে তাকায়। দেখলো সন্ধ্যা ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ ঢোক গিলল। বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। তবে সন্ধ্যা চলে গিয়েছে মনে হতে আকাশের মন বলে ওঠে, এবার সে অনুভূতি থেকে মুক্তি পাবে, আর পাগল পাগল লাগবে না তার। আকাশের বাবা কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এসে সকলের কাহিনী দেখেছে চুপচাপ। তার চোখে মুখে ছিল বিরক্তির সাথে সন্ধ্যা চলে যাওয়ার কারণে ছিল খুশির ঝিলিক। মেসের সামনে এসে রিকশালাকে দাঁড়াতে বলে সৌম্য। এরপর সে রিকশা থেকে নেমে সন্ধ্যার হাত থেকে একটা মাঝারি সাইজের ব্যাগ নিয়ে একপাশে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে বলে, বনু নেমে আয়। সন্ধ্যা বাহাতে বোরখা সামান্য উঁচু করে রিকশা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য রিকশালাকে ভাড়া মিটিয়ে দিয়ে এক হাতে সন্ধ্যার হাত ধরে আরেকটি হাতে ব্যাগটি নিয়ে এগিয়ে যায় তার মিসের দিকে। এরপর পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খুলে দরজা ঠেলে ভেতরে গিয়ে আগে ঘরের লাইট জ্বালিয়ে দেওয়ার পর মৃদুস্বরে বলে, ভেতর আয় বনু। সন্ধ্যা ঘরের ভেতরে পা রাখে। আশেপাশে তাকায়। সন্ধ্যার কাছে ঘরটা জেলখানার মতো লাগলো। এর চেয়ে তো তাদের গ্রামের বাড়ির টিনের বাড়িও ভালো আছে। ঘরের এক কোণে ছোট্ট একটা চৌকি পাতা, এক সাইডে একটা টেবিল, বইয়ের ভারে ভেঙে যাওয়ার উপক্রম, আর কিছু হাঁড়ি পাতিল যা রাখার জায়গা নেই। ঘরের কোণে একটা ছোট্ট ব্যাগ দেখলো, ওখানে হয়তো কয়েকটা কাপড় আছে। তার ভাই এখানে থাকে ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্য সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে এগিয়ে এসে বলে, আমার এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তুই এখানে একটা রাত কষ্ট করে থাকতে পারবি না? সন্ধ্যা টলমলে চোখে তার ভাইয়ের দিকে চেয়ে মাথা নেড়ে সম্মতি দেয় সে পারবে। সৌম্য মলিন মুখে তার বোনের পানে চেয়ে মৃদুস্বরে বলে, বনু তুই ফ্রেশ হয়ে নে কেমন, আমি বাইরে থেকে খাবার কিনে আনছি। সন্ধ্যা সৌম্যর হাত টেনে ধরে দুদিকে মাথা নাড়া ইশারায় বোঝায়। আমি খিচুড়ি রান্না করি ভাইয়া। সৌম্য সন্ধ্যার কথা বুঝতে পেরে হাসলো। সৌম্যর খিচুড়ি পছন্দ বলে বাড়িতে গেলে সন্ধ্যা লুকিয়ে চুরিয়ে তার জন্য খিচুড়ি রান্না করে রাখতো। এরপর সে গেলে যত্ন করে তার সামনে খাবার এনে দিত। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ছোট মায়ের হাতের খিচুড়ি অনেক মিস করেছে, অবশ্যই সুযোগ পেয়েছি যখন তখন খাবো। সন্ধ্যা হাসলো। সৌম্য ঘরের কোনায় কারেন্টের চুলা সেট করে সন্ধ্যাকে দেখিয়ে দেয় এটা সে আর রিহান শেয়ার করে কিনেছিল। এরপর সৌম্য খিচুড়ি রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু বের করে দেয়। এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খুব সাবধানে কাজ করবি বনু কেমন, আমি তোর জন্য ফুচকা আনতে চাচ্ছি। তুই যে শুধু শহরের ফুচকা খেতে চাইতে, আগে তো সুযোগ পাইনি, আজ আগে তোর ইচ্ছে পূরণ করি। সন্ধ্যা খুশি হয়ে দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে বাহের মুখে মাথা রাখলো। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু হাসলো। তার বনুই তার সব। এই যে তার বনু তার কাছে এসেছে, কি যে শান্তি লাগছে। এই কয়টা দিন কেমন দম বন্ধ হয়ে আসছিল। সৌম্য সন্ধ্যা ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে সন্ধ্যাকে ঘরের দরজা আটকে দিতে বলে, আর বলে, যাবো আর আসবো, ভয় পাস না জানো বনু। সন্ধ্যা চলে গেলে আকাশ বাইরে এসেছে। কি জানি কেন সে সন্ধ্যা যাওয়ার পর থেকে সেই পথে দাঁড়িয়ে সেদিকে তাকিয়েছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে, কিন্তু কেন? আকাশ কয়েক পা হাঁটলো রাস্তায়। এদিক ওদিক হেঁটে নিজেকে স্বাভাবিক করতে চাইছে। ব্যর্থ হয়ে বাড়ির ভেতরে চলে গেল। পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে তার ঘরে চলে আসে। ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এরপর এগিয়ে গিয়ে হাত ঘড়ি খুলে বেডসাইড টেবিলের উপর রাখতে গিয়ে চোখে পড়লো একটা বক্স। বক্সটা আকাশের পরিচিত ঠেকলো। হাত ঘড়ি টেবিলের উপর রেখে বক্সটা তুলে নেয় আকাশ। অতঃপর বক্সের মুখ খুললে চোখে পড়ে দুটো নুপুর সযত্নে বক্সের ভিতর পড়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়। ডান হাতে নুপুর দুটি তুলে উঁচু করে সামনে ধরে। এটা তো সন্ধ্যাকে দেয়া তার নুপুর। সে খুব পছন্দ করে কিনে এনেছিল নুপুর জোড়া। জীবনের প্রথম নুপুর কিনেছিল কোনো মেয়ের জন্য। সে জানে না কেন। প্রথম তার পছন্দ হয়েছিল, আর দ্বিতীয়ত সন্ধ্যার কান্নায় তার খারাপ লেগেছিল। মেয়েটি তাকে ফেরত দিয়ে গেল কেন? আকাশের একটুখানি রাগ হলো। সন্ধ্যার উপর খারাপ লাগলো ভীষণ। তার দেয়া পছন্দের জিনিসটুকু কাছে রাখে খুব কি ক্ষতি হতো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুপুর দুটি বক্সে রেখে দেয়। একটা ভাঁজ করা কাগজ উড়ে মেঝেতে পড়ে গেলে আকাশ নিচু হয়ে কাগজটা কুড়িয়ে নেয়। এরপর সোজা হয়ে ধীরে ধীরে কাগজের ভাঁজগুলো খুলে লেখাগুলো মনে মনে আওড়ায়। এই যে শুনুন, একটা আবদার রাখবেন। আমাকে ভুলে গিয়েও হঠাৎ কোনো এক ভোরে, নয়তো কোনো এক বিকেলে, নয়তো কোনো এক সন্ধ্যায় এই সন্ধ্যাকে মনে করবেন। জানি করবেন না,
চাঁদ সবসময় বামনের থেকে পিছিয়ে যায়। আমার উদ্ভট আবদারে বিরক্ত হলে ক্ষমা করবেন। আপনার হয়তো রাজনীতিবিদরা পছন্দের তালিকায়, তবে আমার মনে হয় রাজনীতিতে জড়িয়ে পড়া ভালো নয়। এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জানি আমি মূল্যহীন, সন্ধ্যার কথা আপনার কাছে আমার মতোই মূল্যহীন, তবুও নিজের একটা ইচ্ছে লিখে ফেললাম আমি, ক্ষমা করবেন। আপনাকে সাদা পাঞ্জাবিতে ভীষণ স্নিগ্ধ আর সুন্দর লাগে। ভালো থাকবেন, শুভ্র পাঞ্জাবিওয়ালা। ইতি, সন্ধ্যা শেখ। ছোট্ট একটা চিঠি, যার শব্দ সংখ্যা 94, 61টি শব্দও নেই যে চিঠিতে। সেই চিঠি পড়ে আকাশের বুকে চিনচিন ব্যথার উৎপত্তি হলো। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালার সম্বোধনে সামান্য সুখকর ব্যথার অনুভূতি হলেও বাকিটুকু ভারে আকাশ বোধহয় কষ্টের ছাপে নুইয়ে পড়ে। মেয়েটা তার কাছে আবদার করেছে, তাকে যেন কোনো একদিন মনে করে আকাশ, অথচ আকাশ তো মেয়েটাকে ভুলতেই পারছে না। আজ সারাদিন বেখেয়ালি কাজ করেছে, অরুণের কতগুলো ধাক্কাও খেয়েছে। বেখেয়ালের কারণটা তো সন্ধ্যা। আকাশকে সন্ধ্যা চাঁদের সাথে তুলনা করলো কেন, আর নিজেকে বামুন কেন বলল? চিঠির দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মেয়ে তুমি কি জানো তোমার কত গুণ আছে? তোমার মাঝে সৌন্দর্য সীমা নেই। মেয়ে জানো কি, তুমি যে আস্ত একটা মায়া। এত এত গুণ, এত এত সৌন্দর্য, এতখানি মায়া থেকে বানানো যায় না। আমি তো এখনো পারিনি। ভেবেছিলাম তুমি চলে গেলে এই অনুভূতির টিকট ছিঁড়ে বেরোতে পারবো, কিন্তু আমার অনুভূতি পরোক্ষতা যে বেড়েই চলেছে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি সন্ধ্যা। আকাশের কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়ছে। চিঠিটা খুব যত্নে ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখলো, এরপর ব্যালকনিতে চলে গেল। ইরা তার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে আছে। গতকাল সৌম্যর সাথে দেখা করে আসার পর থেকে ইরার মনে হচ্ছে সে কাঁদতে ভুলে গিয়েছে। সেই যে ঝর্ণার নিচে বসে কাঁদলো, তারপর আর কান্না আসেনি। তার মনে হচ্ছে তার মাঝে প্রাণ নেই, সে শুধু তার দেহ টেনে নিয়ে বেড়াচ্ছে। দুহাত জানালার গ্রিলে রেখেছে। ইরা দেখতে পায় সৌম্য তার দিকে হেসে তাকিয়ে আছে। ইরা ডান হাত উঠিয়ে ডাকতে চায়, তার আগে সৌম্য হাস্যোজ্জ্বল মুখে ডাকে, ইরাবতী। কত মায়া এটাকে। ইরা মলিন মুখে বলে, সৌম্য, আমাকে একটু ভালোবাসবি? কথাটা বলে ইরা চারিপাশে তাকালো, কেউ নেই। সৌম্য আর আসবে না তার কাছে, তাকে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে করে নিবে কি? বিড়বিড় করলো, বিয়ে করিস না সৌম্য, আমি আর তোর কাছে যেতে চাইবো না, তবুও তোর পাশে অন্য কাউকে ঠাঁই দিস না। বাবার ডাকে ইরা ঝাপসা চোখ জোড়া মুছে নেয়, দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইশতিয়াক আহমেদ টেবিলের উপর একটা প্যাকেট রেখে সোফায় বসে ইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, তোমার পছন্দের রসমালাই এনেছি। এরপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, ইরাকে রসমালাই দাও তো। ইরা টেবিলের উপর রাখা প্যাকেটটার দিকে তাকালো। স্মৃতির পাতায় এক সোনালি দিন ভেসে ওঠে। রসমালাই ইরার ভীষণ পছন্দের, তাই শখ করে রসমালাই নিজের হাতে বানানো শিখেছিল যখন তারা বন্ধু ছিল। একদিন সৌম্যর জন্য নিজ হাতে বানানো রসমালাই বাটি ভরে নিয়ে গিয়েছিল ভার্সিটির মাঠে বসে সৌম্য খুব তৃপ্তি করে খাচ্ছিল। ইরা মুগ্ধ হয়ে দেখছিল। সৌম্যর সবকিছুই তার ভালো লাগে। সৌম্য খেতে খেতে সব রসমালাই খেয়ে ইরার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলেছিল, সরি ইরাবতী, ভুলে সব খেয়ে ফেলেছে। ইরা অবাক হয়। সৌম্য হঠাৎ হঠাৎ এই নামটা নেয়, আর ইরার প্রতিবার মনে হতো এই প্রথম ডাকছে সৌম্য এই নামে। প্রতিবার নতুনত্বের স্বাদ পায় সৌম্যর ইরাবতী ডাকে। তবে সেদিন সৌম্যর কথা হেসেছিল, বুঝেছিল মিষ্টি সৌম্যর পছন্দের খাবার। ডান হাতে সৌম্যর চুল এলোমেলো করে দিয়ে হেসে বলেছিল, সবটা তোর জন্যই নিয়ে এসেছিলাম সৌম্য। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখের কোণ ভিজিয়ে উঠল ইরা টের পায় না। এই রসমালাই তার সৌম্যকে ছাড়া সে সেদিনই খেতে পারবে, যেদিন সে পাগল হয়ে তার সৌম্যকে ভুলে যাবে। তার বাবাকে মৃদুস্বরে জানায়, খাবো না। কথাটা বলে ইরা তার ঘরে যেতে পা বাড়ায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার সাথে আমার কথা আছে, এসো। ইরা তার বাবার দিকে তাকায়। ইশতিয়াক আহমেদ বলে, তোমার জন্য পাত্র ঠিক করেছি, আগামীকাল তোমাকে দেখতে আসবে, রেডি হয়ে থাকবে। ইরা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি বিয়ে করব না। ইশতিয়াক আহমেদ সোফা থেকে উঠে মেয়ের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে একটা পিক বের করে ইরার সামনে ধরে। ইরা তার বাবার থেকে ফোনটা তার হাতে নেয়, ভ্রু কুচকে তাকায় ফোনটার দিকে। পিকটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা বিয়ে বাড়ি, যেখানে সৌম্য বসে চেয়ে দাঁড়িয়ে আছে, তার পাশেই সৌম্যকে ঘেঁষে এক নতুন বউ। পিকটা দেখে ইরার দুনিয়া কেঁপে ওঠে। গতকাল বিয়ের কথা বলে আজকেই বিয়ে করে নিল সৌম্য। 20 বানের চেয়েও বিষাক্ত কিছু যেন তার প্রতিটা রন্ধে রন্ধে আলোর বেগে ছুটতে শুরু করলো। স্তব্ধ হয়ে যন্ত্রণা নিবারণ করতে চাইল ইরাবতী। সে কাঁপছে, হাত থেকে ফোন পড়ে যাওয়ার আগে ইশতিয়াক আহমেদ ফোনটা নিয়ে নেয় ইরার থেকে। এরপর ফোন পকেটে রাখতে রাখতে বলে, আশা করি এবার বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না। ইরা তার বাবার কথা শুনেছে কিনা সে কাঁদতে পারছে না। বহু কষ্টে উল্টো ঘুরে ধীরে ধীরে কয়েক পায়ে এগিয়ে যায় উদ্দেশ্য তার রুম। হাঁটতে পারছে না সে, শরীর টলছে, তবুও নিজেকে টেনে নিয়ে গেল। তার ঘর থেকে 3 হাত দূরত্বে এসে ইরার পা থেমে যায়, আর এগুতে পারল না সে। শরীর ছেড়ে দিতে আস্তে করে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরার মা মেয়ের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ইরার পাশে বসে ভাঙা গলায় ডাকে, ইরা।
ইশতিয়াক আহমেদ ভ্রুকুচকে চেয়ে আছে ইরার দিকে। ইরার হাত পা বাঁকা হয়ে আসছে, মুখ বেঁকে যাচ্ছে। এ পর্যায়ে ইশতিয়াক আহমেদ ভয় পেলেন। সময় যত বাড়ল ইরা তত অস্বাভাবিক হতে লাগলো। ইশতিয়াক আহমেদ মেয়ের অবস্থায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দ্রুত পায়ে এগিয়ে ইরার পাশে বসে ইরাকে ডাকে। ইরা, ইরার অবস্থা খারাপ হতে থাকে। তার বাবা গলা ধরায় গলার ডাকে। ইরামা। ইরার রেসপন্স নেই। ইশতিয়াক আহমেদের চোখে মুখে ভীতি জড়ো হয়। তার মেয়ে এরকম করছে কেন? সময় নষ্ট না করে মেয়েকে দ্রুত কোলে নেয়। বাইরে বেরোতে বেরোতে চিৎকার করে তাড়াতাড়ি গাড়ি বের কর, আমার মেয়ের কি যেন হয়েছে, হসপিটালে যেতে হবে। বলে ততক্ষণে কেউ গাড়ি বার করেছে। ইশতিয়াক আহমেদ মেয়েকে নিয়ে পেছনের সিটে বসে। ইরার মা কাঁদতে কাঁদতে ইশতিয়াক আহমেদের পাশে বসলে গাড়ি স্টার্ট দেয়। ইরার বাবা ইরার গালে হাত রেখে ডাকে। মা, ইরা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? ইরা শরীর ছেড়ে দিল। অস্ফুট স্বরে ভাঙা কণ্ঠে বেরিয়ে আসে, আমার সম্ভব চিরতরে হারিয়ে গেল। দু চোখের কোণ ঘেঁষে দুফোঁটা যন্ত্রণাময় অশ্রু গড়িয়ে পড়ে। ইরা শান্ত হয়ে গেল। আর একটুও নড়ল না সম্মর ইরাবতী। ইরার কথা কেউ শুনতে পায়নি। ইশতিয়াক আহমেদ মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। পাথর মনের অধিকারী এক মানব মেয়ের করুণ অবস্থায় যেন নিমিষেই ভেঙে গেল। এত নিষ্ঠুর মানবের চোখের কোণে পানি জমতে শুরু করলো তার মেয়ের কঠিন অবস্থা দেখে। সৌম্য কালকের জন্য খুব অল্প করে একটু একটু করে বাজার করেছে। হাফ কেজি গরুর মাংস নিয়েছে, তার বনুর পছন্দের রুই মাছ নিয়েছে, কয়েকটা কাটা পিস আর কাঁচা বাজার টুকটাক যা লাগে খুব সামান্য পরিমাণে নিয়েছে। সাথে নিয়েছে তার বোনের ফুচকা। গ্রামেও ফুচকা পাওয়া যেত, তবে এখানে রেস্টুরেন্টে যে ফুচকাগুলো পাওয়া যায় সেখানে গুণগত মান অনেক ভালো হয়। তাছাড়া সৌম্য নর্মাল ফুচকার সাথে দই ফুচকাও নিয়েছে। এগিয়ে যেতে যেতে হঠাৎ সৌম্যর পা থেমে যায়। এই সেই জায়গা যেখানে গতকাল তার ইরাবতী তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। কেঁদে কেঁদে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল, কিন্তু সৌম্য নিঃশব্দে হাজারো যন্ত্রণা বুকে চেপে তার শখের নারীকে ফিরিয়ে দিয়েছিল। আচ্ছা, তার ইরাবতী কি সত্যি অন্যকে বিয়ে করে নেবে? এমন হলে সৌম্যর খুব কষ্ট হবে, কিন্তু সে কষ্টও দেখার কেউ নেই। বাবা মায়েরা কত কিছু স্যাক্রিফাইস করে, সেই তার বনুর মা, সেই তার বনুর বাবা। তাকে তো তার বনুর জন্য আরো অনেক কিছু করতে হবে। তাছাড়া ইরাবতী রাজরানী না হয়ে চাকরানী হতে কেন আসবে তার কাছে? ইরাবতী ভালো থাকুক। চোখের সামনে ভাসলো গতকালের বিধ্বস্ত ইরাবতীর মুখটা, যখন সে বলেছিল সে ইরাবতীকে ভালোবাসবে। ইরাবতীর মুখ চকচক করে উঠেছিল, সেই দৃশ্য ভাসলো। সৌম্যর চোখ ঝাপসা হয়। দুহাত প্যাকেটে ভর্তি। সৌম্য ডান হাতের বাহু দ্বারা চোখ মুছল। এসব ভাবনার ইতি ঘটল। তার বনু তার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা এত সব দেখে ভীষণ খুশি হবে। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ইশারায় বলবে, ভাইয়া তুমি খুব ভালো। কথাটা ভেবে সৌম্য একটু হাসলো। কতদিন পর বনুর হাতের রান্না খাবে। সন্ধ্যার হাতের রান্না তার খুব পছন্দের, মনে হয় একদম মায়ের হাতের রান্না। বনু তো তার মাই। হঠাৎ পিছন থেকে সৌম্যর মাথার পিছনে রড দিয়ে কেউ গায়ের জোরে বাড়ি দেয়। সৌম্যর শরীর দুলে ওঠে, কয়েক পা সামনে চলে যায়। দুহাত থেকে খাবার জিনিসগুলো পড়ে যায়। সৌম্য ডান হাত তুলে মাথার পিছনে দেয়। ঝাপসা চোখে সামনে তাকালে দুজন লোককে দেখলো, তবে ভীষণ ঝাপসা। সৌম্য এলোমেলো পায়ে তাদের আঘাত করার জন্য এগুলে একজন সৌম্যর কপাল বরাবর আগের চেয়েও জোরে আরেকটা বাড়ি দেয়। সৌম্যর মাথা ভনভন করে ঘুরতে থাকে, কয়েক কদম পিছিয়ে যায়। পড়ে যেতে নিলে আরেকজন এসে বা হাতে সৌম্যর শার্টের কলার ধরে ডান হাতে সৌম্যর পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সৌম্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুজন এখান থেকে চলে যায়। সৌম্য মাটিতে চিৎপটাং হয়ে পড়ে থাকে। মাথাটা সামান্য উঁচু করে উঠতে চাইলো, কিন্তু একটুখানিও শক্তি যে নেই শরীরে, পারল না উঠতে। শক্ত মাটিতে শরীর ছেড়ে দিল। ফাঁকা রাস্তা, কেউ নেই আশেপাশে যে একটু সৌম্যকে সাহায্য করবে। সৌম্য বিড়বিড়িয়ে অস্ফুট স্বরে কয়েকটা শব্দ করলো। ইরাবতী, বনু, অপেক্ষা। আর কিছু বলতে পারলো না। শরীর স্থির হয়ে গেল। বন্ধ চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো জমিনের বুকে। পাশে অবহেলে পড়ে রইল বনুর জন্য পছন্দের সব খাবার, জানিয়ে তার বনুর কাছে আর পৌঁছানো হলো না সৌম্যের। সন্ধ্যা রান্না শেষে পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আকাশের কথা ভীষণ মনে পড়ছে। আকাশ কি তার দেওয়া চিঠি পাবে, নাকি তার মতোই তার চিঠি অবহেলায় পড়ে থাকবে ঘরের এক কোণে, নাকি চিঠির জায়গা হবে কোন এক ময়লার স্তূপে? আকাশ তাকে ভুলে গিয়ে আবারও বিয়ে করবে? তার বোন সকালের বলা কথাগুলো ভেবে চোখ ভিজছিল। হয়তো সত্যি আকাশ তার অপূর্ণতার জন্য তাকে ডিভোর্স দিয়ে পরীর মতো একটা মেয়েকে বিয়ে করবে, তাই না? করবেই বা না কেন? সে তো ভীষণ সুন্দর। তার সাথে আকাশকে যায়? একটুও যায় না। সন্ধ্যা দুহাতে চোখের কোণ মুছে নিজেকে সামলে নিল। এসব আর ভাবতে চায় না। বেশ অনেকক্ষণ যাবৎ ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করছে সন্ধ্যা। সেই কখন বেরিয়েছে সৌম্য ভাইয়া, এখনো আসে না কেন? যাওয়ার আগে যে বলল যাবে আর আসবে, কোথায় সে? আসে না তো। সন্ধ্যা অপেক্ষা করতে করতে এগিয়ে গিয়ে একটা প্লেটে খিচুড়ি বেড়ে নেয়। দুজনের জন্য এক প্লেটেই নিয়েছে। আগে কত একসাথে খেয়েছে। হয় সে সৌম্যকে খাইয়ে দিত আর নিজে খেত, নয়তো সৌম্য ভাইয়া নিজে খেত আর তাকে খাইয়ে দিত। সন্ধ্যা আজ ঠিক করেছে সে সৌম্যর হাতে খাবে। খিচুড়ির প্লেটটা নিয়ে চৌকির উপর রাখলো সন্ধ্যা। এরপর একটা জগ ভর্তি পানি এনে বিছানার কাছে মেঝেতে রাখলো। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে। ভাবতে ভাবতেই তার ভাই এসে পড়েছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সৌম্যর জায়গায় দুজন অপরিচিত লোককে দেখে সন্ধ্যা অবাক হয়, সাথে একটু ভয় পায়। জায়গাটা অপরিচিত, সে তো কিছু চেনে না। সন্ধ্যা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, হাত দিয়ে ইশারা করে বলতে চায় তারা কি চায়। তার আগে একজন লোক সন্ধ্যার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে দরজার কোণার সাথে কপালে ধাক্কা খায়। কপাল বোধহয় কেটে গিয়েছে।
সন্ধ্যা দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে দু হাতে দরজা আঁকড়ে ধরে। সে হতভম্ব হয়ে গিয়েছে। এটা কি হলো তার সাথে? তাকে কেন মারলো এভাবে? লোকটার বিদঘুটে চাহনিতে বলা তিক্ত বাক্যটি শুনে সন্ধ্যা ভীতগ্রস্ত হয়ে তাকায় লোক দুটোর দিকে। এরা বাজে ইঙ্গিত দিচ্ছে। সন্ধ্যা বুঝেছে ভয়ে মেয়েটির হাত পা রীতিমতো কাঁপছে। তবুও সাহস করে সন্ধ্যা উঠে দাঁড়াতে চায়। তার আগে আরেকজন সন্ধ্যার অপর গালে থাপ্পড় বসিয়ে দেয়। সন্ধ্যা আবারও হুমড়ি খেয়ে পড়ে মেঝেতে। পুরুষালী শক্ত হাতে দুটো থাপ্পড় খেয়ে সন্ধ্যার মাথা ঘুরছে, গাল দুটো টনটন করে উঠল। সন্ধ্যা ভেজা চোখে লোকগুলোর দিকে তাকায়। এরা কারা? তার সৌম্য ভাইয়া কোথায়? কখন আসবে তার ভাইয়া? সে তো কথাও বলতে পারে না, একটু আওয়াজ করবে সেটাও পারছে না। হঠাৎই একজন এগিয়ে এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে। কথাটা বলে সন্ধ্যাকে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা আবারও ঠাস করে পড়ে যায়। এবার তার মাথা চৌকির সাথে গিয়ে ধাক্কা লাগে। এতগুলো থাপ্পড় ধাক্কা মাথা ব্যথা পেয়ে মাথাটা ঝিমঝিম করে ওঠে। না চাইতেও ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কি করেছে সে? লোকগুলো তাকে এভাবে মারছে কেন? সন্ধ্যার নিজেকে ভীষণ অসহায় লাগছে। কোথায় এসে পড়ল সে? মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা খুলে যাবে, কিন্তু সন্ধ্যা নিজের অসুস্থতা বোধকে প্রশ্রয় দিল না। নয়তো এরা তার সর্বনাশ করে দিবে যে। সন্ধ্যার মুখ বরাবর গরম খিচুড়ির প্লেট চোখে পড়ে, যেটা কিছুক্ষণ আগে সে রেখেছে। সুযোগ বুঝে সন্ধ্যা চৌকির উপর রাখা গরম খিচুড়ি হাতে নিয়ে একজনের মুখের দিকে ছুঁড়ে মারে। লোকটা চেঁচিয়ে ওঠে। অপরজন সেই লোকটির দিকে এগিয়ে গেলে সন্ধ্যা যান হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তা একদম ফাঁকা, যেন কেউ কোথাও নেই। অনেক রাত হয়েছে যে, ফাঁকা তো হবে। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। একবার তার সৌম্য ভাই আসুক। কেন আসছে না তার সৌম্য ভাই? আরও কখন আসবে? তার যে ভীষণ অসহায় লাগছে। পিছনে দৌড়ের শব্দে সন্ধ্যা বুঝতে পারল সেই দুজন বদলোক তার পিছু পিছু দৌড়ে আসছে। সন্ধ্যা প্রাণপণে দৌড়ায় নিজের ইজ্জত বাঁচাতে, নিজেকে বাঁচাতে। কয়েক ঘন্টা আগে আকাশ ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল, এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সেই সকালে এই পোশাকে বেরিয়েছিল। বাইরে থেকে এসে কখনো এমন হয়নি সে 10 মিনিট পর ফ্রেশ হতে গিয়েছে। অথচ আজ কয়েক ঘন্টা পেরিয়েছে, আকাশের মাঝে কোনো হেলদোল নেই। ভেতরটা ভীষণ ছটফট করছে। আকাশ এপাশ ওপাশ করে হাঁটলো বেশ অনেকক্ষণ। এরপর তার ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থেকে কোনো দিকে তাকালো না। সোজা সন্ধ্যার ঘরে যায়, যে ঘরে এতদিন সন্ধ্যা থাকতো। সন্ধ্যার ঘরে এসে আকাশ ঘরের লাইট জ্বালিয়ে দেয়। পুরো রুমটিতে দৃষ্টি ঘোরায় আকাশ। ঘরটি খুব সুন্দর করে গোছানো, কিন্তু যে গুছিয়েছে সেই মানুষটিই নেই। আকাশ ঢোক গিলে এগিয়ে যায়। প্রথমেই চোখ পড়ে টেবিলের কোনায় রাখা একটা প্যাড, যার উপর একটা বকুল ফুলের মালা রাখা। আকাশের মনে পড়ল সন্ধ্যার হাতে এরকম একটা বকুল ফুলের মালা রেখেছিল। আকাশ ডান হাত বাড়িয়ে ফুলের মালাটা হাতে নেয়। দৃষ্টি পড়ে প্যাডের সাদা পৃষ্ঠে আঁকানো দুটি ছবির উপর। আকাশ বা হাতে প্যাডটি তুলে সামনে ধরে। সাদা পাতায় দুটো ছবি আঁকা। পাতার বাম পাশে আকাশকে পেছন থেকে আঁকানো। দেখে বোঝা যাচ্ছে আকাশের পরনে পাঞ্জাবি, আর তার পাশে হাঁটুর নিচ পর্যন্ত চুলের অধিকারী শাড়ি পরিহিত সন্ধ্যা। কাঁচা হাতে রাখা। প্রফেশনালদের মতো ভালো না হলেও দেখে বোঝা যায় সন্ধ্যা আকাশ আর নিজেকে আঁকতে চেয়েছে। আকাশের দৃষ্টি ছবি দুটি নিচের লেখার উপর পড়ে, যেখানে লেখা শুভ্র পাঞ্জাবি বলা। একটা শেষ কথা রাখবেন, বকুল ফুলের এই মালাটা শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন। আর আপনার পাশে এই মূল্যহীন মেয়েটার ছবি মুছবেন না। আমি মিনতি করে গেলাম, রাখবেন এই মিনতি। ইতি সন্ধ্যা সে। পাশাপাশি দুটো ছবি, সাথে 37টি শব্দের ছোট চিঠির লেখাটুকু আকাশকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। আকাশ অবরুদ্ধ হয়ে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। সময়ের সাথে তার ছটফটানি বাড়ল। হাতের প্যাডটি শব্দ করে টেবিলের উপর রাখে। সামান্য ঝুঁকে ডান হাত টেবিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দেওয়া বকুল ফুলের মালাটি পাঞ্জাবির পকেটে রেখে বিড়বিড়িয়ে বলে, তোমার সকল মিনতি রেখে দিলাম সন্ধ্যা। আকাশের ছটফটানি কমলো না। এক পর্যায়ে সে এই ঘরে হাঁটাহাঁটি শুরু করে। অতিরিক্ত টেনশন, কষ্ট, খারাপ লাগা, এসবের মাঝে হাঁটাহাঁটির অভ্যাসটা তার আছে। তারা তো বেশি অস্থির কেন লাগছে? হঠাৎই দাঁড়িয়ে গিয়ে দুহাতে মাথার চুল টেনে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা তুমি কোথায়? ঠিক আছো তুমি? সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে কোন দিকে চলে এসেছে সে নিজেও জানে না। যত সামনে এগোয় ততই নির্জন জায়গা। লম্বা চুলগুলো খুলে গিয়েছে। সন্ধ্যার পা দুটো অবশ্যই আসছে যেন। তার পিছু পিছু সেই লোক দুটো এখনও দৌড়াচ্ছে। হঠাৎই একজন একটা বড় ইটের টুকরা নিয়ে সন্ধ্যার পিঠ বরাবর ছুঁড়ে মারে। সন্ধ্যা মুখ থুবড়ে পড়ে যায়। চারিপাশ থেকে বুক চেপে আসে। তার মনে হলো সে আর নিঃশ্বাস নিতে পারছে না। পায়ের শব্দ পেয়ে সন্ধ্যা বহু কষ্টে পিছু ফিরল। লোক দুটো তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে আছে। একজন শার্টের বোতাম খুলতে খুলতে বিদঘুটে হেসে বলে, এর সৌন্দর্য তো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আগে আমি মজা মস্তি করি, তারপর তুই আসিস, যা। লোকটা সন্ধ্যার দিকে চেয়ে একটা বিশ্রী হাসি দিয়ে জায়গাটা প্রস্থান করে। সন্ধ্যার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। একটু একটু করে পিছিয়ে যায়। সে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু তার তো সে কণ্ঠস্বরটুকুই নেই। কেউ তাকে বাঁচাতেও আসবে না। আজ যেন সন্ধ্যার ধৈর্যের বাঁধ ভাঙলো। আল্লাহর কত পরীক্ষা নিবে তার। এর শেষ কবে? সে মরে গেলে তবে মরে যাক, কিন্তু এই নরপশুদের হাত থেকে বাঁচাক। তাকে গাড়ির নিচে পিষে ফেলুক। এত রাস্তা রেখে আল্লাহ কেন তাকে এই পথে পাঠালো মারতে? সন্ধ্যা বেদনার অশ্রু বিসর্জন দেয়। হঠাৎই লোকটা তার উপর জানোয়ার এনে ঝাঁপিয়ে পড়ল। বোবা মেয়েটি বোবা চিৎকার দিল। আজ হয়তো তার সৎ থাকলে এই জমিন কেঁপে উঠত, কিন্তু তার চিৎকার যে তার মাঝে সীমাবদ্ধ থাকলো। একটুও শব্দ হলো না সেই চিৎকারের।
শব্দ হলো না বোবা মেয়েটির আত্মচিৎকারে। সন্ধ্যা খুব করে ডাকলো তার সৌম্য ভাইকে, ডাকলো আকাশকে। কেউ এলো না তাকে বাঁচাতে। শুধু সঙ্গ হলো কিছু বোবা আর্তনাদ, সাথে তীব্র বর্ষণের ন্যায় নোনতা জলকণা। নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে কথা বলে কারোর সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটা বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে সামান্য শব্দটুকু যেন জোরের শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড় সড়ো কিছু নড়ছে বলে মনে হলো। নিয়াজ আর একটু এগুলো। তার ফোনের আলো সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখলো একটা মেয়ের দুটি পা, যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। ওপর দিকে দৃষ্টি দিলে দেখলো বিশাল দেহি কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটো ঘুষি মারে। লোকটা বুঝতে না পারে দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধহয় এখনো গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই, মাটিতে শরীর ছেড়ে দেয়া। যখন বুঝলো তার উপর হালকা, সন্ধ্যা জানে পানি আসে পেট থেকে। অনেকটা নিচে নামানো পায়জামা 2 হাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময়ে ভর করে নিয়াজের। সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছেঁড়া। পেটের কাছে 2 হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে তার ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়ে ছেঁড়া জামা 2 হাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদুস্বরে বলে, আমি হেল্প করছি। সন্ধ্যার কানে কথাটা যেতে সন্ধ্যা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে। খেয়াল করতে নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজলো। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটা বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটা হাতে তুলে নেয়। এরপর লোকটার মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছা করছে। একটা মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এটা। এসব নিয়াজ মানতে পারে না। কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটা মাথায় বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পেছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটার পাশে বসলে নিয়াজ সেই লোকটিকেও কায়দা করে দুটো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্যই এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটা এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে। পুলিশ স্টেশনে কল করেছে। লোকেশন বলে দেয়। দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে, হ্যালো মিস, দাঁড়ান। সন্ধ্যা শুনতে পায় কিনা শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঢাকে, তবুও পড়ে যায় কাঁধ থেকে। মেয়েটা ফুপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটা শব্দ ভেসে আসে। নিয়ে সৌম্য ভাইয়া, আকাশ। চিন্তিত হয়। মেয়েটা আবারও একা কোথায় বেরোচ্ছে? রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবারও খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যা ঝাপসা দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটা একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারেনি মেয়েটা। ঝাপসা চোখ জোড়া বা হাতে ডোলে সামনে তাকালে বিস্ময়ে চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যর মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখ রক্তে মাখা, পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হা করে কথা বলতে চাইলো, তার ভাইকে ডাকতে চাইলো, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইলো, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। একই অবস্থা হয়েছে তার। সৌম্য ভাইয়া। সন্ধ্যা কাপা 2 হাত তুলে সৌম্যর গালে রাখে। একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ঝরছে। আর কত সহ্য করতে হবে তাদের 2 ভাই বোনের? তার ভাইয়ের এই অবস্থা কে করেছে? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বা হাত সৌম্যর পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। 2 হাত সৌম্যর বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে, সৌম্য ভাইয়া ওঠো, আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও সৌম্য ভাইয়া ওঠো না প্লিজ, আমার রেখে একা যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই সৌম্য ভাইয়া, তুমি ছাড়া আমার ভালোবাসার কেউ নেই।
বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজন কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানো লোকটি এটা, কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে। অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো? সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যর কাছে এসে দাঁড়ায়, পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে। ওহ শিট। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাতে জোর করে আছে। চোখ থেকে টুপটুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো, জিজ্ঞাসা করে, ছেলেটা আপনার কেউ? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, সামনে আমার গাড়ি দাঁড় করে রাখা আছে, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, কেমন? কথাটা বলেই নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়লো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরো কিছু খাবার। সন্ধ্যার মনে পড়লো সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে শহরে, ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাদ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্য নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আবার রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পিছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটা স্ট্রেচারে শুইয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্না মাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতে ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ঝেড়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।